বন্ধুদের সাথে বাজি ধরে কলেজের সবচেয়ে নম্র ভদ্র ছেলেটাকে আমি প্রপোজ করেছি। তাও আবার যেমন তেমন প্রপোজ না। কলেজের গেট দিয়ে ছেলেটা সবে মাত্র ঢুকেছে, আর আমি প্রায় 200 মানুষের সামনে প্রহরের সামনে গিয়ে বসে হাঁটু গেড়ে গোলাপি রঙের গোলাপটা সামনে এগিয়ে দিয়ে আমার গোলাপ রাঙা ঠোঁটে বলে দিয়েছি, প্রহর, আই লাভ ইউ। শান্ত শিষ্ট ছেলেটা সেদিন বুঝতেই পারিনি আমি যে বাজি ধরে ওকে ভালোবাসি বলেছি। আর বুঝবেই বা কি করে? এতগুলো স্টুডেন্টের সামনে একটা মেয়ে এভাবে মিথ্যে ভালোবাসি বলতে পারে? সেটা কিভাবে সম্ভব? কিন্তু আমি যে সত্যি সত্যি বাজি ধরেই ওর সামনে গিয়েছি সেদিন। আমি ওকে ভালোবেসে বলিনি যে আমি ভালোবাসি। শুধুমাত্র বাজিতে জিততে ছেলেটাকে আমি আমার প্রেমের জালে ফাঁসাতে চেয়েছিলাম। আমি কুহু, কলেজের টপ সুন্দরী মেয়েদের মধ্যে আমিও একজন। যে কোনো ছেলেই আমাকে পছন্দ করে ফেলে এক দেখাতেই। একমাত্র প্রহর ছাড়া আজ পর্যন্ত কেউ আমার দিকে না তাকিয়ে ক্লাসে আগায়নি। এই প্রহরটা কেমন মাটি দিয়ে তৈরি কে জানে? এত সুন্দর একটা মেয়ে এই কলেজে আছে, তবুও কখনো আমার দিকে ফিরে তাকানোর প্রয়োজন মনে করেনি। ফ্রেন্ডরা সবাই মিলে একদিন আড্ডা দিচ্ছিলাম, হঠাৎ করেই অর্পা বলে উঠল, কুহুরে, এ তুই কি করছিস? কি করলাম আমি? তুই জানিস তোর জন্য আদিলের সাথে আমার প্রায়ই ঝগড়া হয়। আমার জন্য? কেন রে? আমি এত সুন্দর করে সাজুগুজু করে ওর সামনে গেলাম একদিন ওকে আমার ভালোবাসার কথাটা জানাতে, আর ও কিনা আমাকে বলে, কুহুর ফোন নাম্বারটা এনে দিবি, আমি ওকে প্রপোজ করব। এটা কি আমার দোষ? তোরই তো দোষ। কলেজের ছেলেদের মাথা খারাপ করে রেখে দিয়েছিস। কে বলেছিল তোকে এত সুন্দর হতে? এখন আর কেউ যেন আমাদের দেখেই না। এবার টুম্পা বলে উঠল, তুই যাই বলিস অর্পা, এত সুন্দর হয়েও কি লাভ বল? ওরকম এক ধাঁচের ছেলেদের মাথা সবাই খারাপ করতে পারে, কিন্তু ভদ্র ইনোসেন্ট ছেলেদের আকর্ষণ কখনোই সবাই হতে পারে না। মানে কি বলতে চাস তুই? কিছুই তো বুঝলাম না আমি। অর্পা, তুই বুঝেছিস? না তো। রাহাত, তুই বুঝেছিস? আবির, তুই? না তো। কুহু সব ছেলেদের পাগল করতে পারলেও প্রহরের ধারের কাছেও যেতে পারবে না কোনোদিন, দেখে নিস। টুম্পার কথা শুনে সবাই হেসে উঠল, আর সবাই বলতে লাগলো, ঠিক বলেছিস একদম। প্রহরী একমাত্র ছেলে যে কিনা কোনো বাজে নেশাই নেই। কি বাজে নেশা? আমাকে কি তোরা বাজে নেশা বোঝালি? আরে না, যেমন সিগারেট খাওয়া, রাত অবধি বাসার বাইরে থাকা, এইসব আর কি। সবার হাসি ঠাট্টাকে নর্মালি নিতে পারলাম না আমি। মনে হলো খুব বড় অপমান করলো সবাই আমাকে। কুহু, চুপ হয়ে গেলি যে? ভাবছি, ঠিক কিনা বল? কলেজের সবচেয়ে ভদ্র ছেলে প্রহর, কখনো দেখেছিস পড়া বাদে অন্য কিছুতে? আমরা ক্লাস না করলেও ও মন দিয়ে ক্লাস করে, স্যারদের প্রিয় ছাত্র। ঠিক কিনা ভুল বললাম বল? না। তোকে কখনো চেয়ে দেখেছে আর সবার মতন? না। তাহলে বোঝ, তুই সবার প্রিয় এখনো হতে পারিসনি, ভালো কিছুর নজরে আসতেই পারিসনি। ওদের কথাগুলো যেন গায়ে কাঁটার মতন বিঁধল। ওই প্রহরের কথা বলছিস তো, সাদামাটা ছেলেটা? শুধু সাদামাটা না, টপার বল, ব্রিলিয়েন্ট বল, সবচেয়ে ভালো স্টুডেন্ট এই কলেজের সে, কলেজের গর্ব বল। হ্যাঁ হ্যাঁ, জানা আছে ওসব আমার। পারলে ওর নজরে এসে দেখা। ওর নজরে? ওর নজরে। দেখি ওকে কেমন পড়াতে পারিস। যদি ওর মুখ থেকে ভালোবাসি বলাতে পারিস, ওকে তোর প্রেমের জালে ফেলতে পারিস, তবেই বুঝবো তুই একটা জিনিস। কিরে, চুপ যে? পারবি না তাই তো? জানতাম, কারণ ও ওরকম ছেলেই না। ও শুধু বোঝে ওর পড়াশোনা আর পরিবার, এর বাইরেও ওর কিছুতে নেই ও, আর পড়বেও না অন্য কিছুতে। ধরবি না কি বাজি বল? এক একজন এক এক কথা বলে যাচ্ছে, আমার যেন দামই দিচ্ছে না। ওই প্রহরের জন্য আজ আমার এত ইনসাল্ট হচ্ছে। ওকে ডন। কি বাজি বল? যদি আমি ওকে আমার জন্য পাগল করতে পারি তাহলে কি হবে? তাহলে তুই উইনার আর আমরা ফেইলার। বুঝবো তুই একটা জিনিস, আর তোর গিফট হিসেবে থাকবে একটা নীল শাড়ি। আর তোকে নিয়ে কোনো দিন হাসাহাসি করব না। তুই যা বলবি আমরা তাই করব। আর যদি না পারিস তবে থাক, তবে পরেরটুকু বাকি রাখ, আর নীল শাড়ি রেডি রাখ। যেদিন আমি ওদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিলাম আর করে ফেললাম কলেজের সব থেকে নম্র ভদ্র ব্রিলিয়েন্ট ছেলেকে প্রপোজ।
কি হলো? কিছু তো বলো। আই লাভ ইউ প্রহর, আই লাভ ইউ বলেছি আমি তোমায়। কি করছেন আপনি? উঠুন উঠুন। কি করছি বুঝতে পারছো না? এইভাবে হাঁটু গেড়ে বসে মানুষ কি করে? কাবাডি খেলে? না মানে, উঠুন তাড়াতাড়ি, আপনার ওড়নায় ময়লা লাগছে তো। এদিকে সবাই দূর থেকে হাসাহাসি করছে প্রহরের রিপ্লাই শুনে। আর আমি রাগী চোখে প্রহরের দিকে তাকিয়ে ফিসফিস করে বলছি, ফুলটা নিবি তুই, নাকি উঠে দাঁড়িয়ে শার্টের কলার ধরে বলবো ভালোবাসা দিবি কিনা বল। না না, অমনটি করবেন না, নিচ্ছি নিচ্ছি। প্রহর ফুল হাতে নিয়ে নেয় আর সবাই হাততালি দিয়ে ওঠে। আমার ফ্রেন্ডদের চোখ তো তখন চড়ক গাছ। আমি মিষ্টি একটা হাসি দিয়ে দাঁতের দাঁত চেপে আস্তে আস্তে বললাম, এবার আমার হাতটা ধরে টেনে তোল, যদি শার্টের কলার সত্যি সত্যি ধরি। এই ভয়ে প্রহর তাড়াতাড়ি করে আমাকে টেনে তুললো। আমি মুচকি একটা হাসি দিয়ে ওখান থেকে চলে এলাম। এবার দে আমার নীল শাড়ি। এখনই শাড়ি? মাত্র তো ফুলটা হাতে নিয়েছে, লাভ ইউ তো বলেনি। আর তাছাড়া প্রেম তো শুরু কর আগে, প্রপোজ অ্যাকসেপ্ট না করলে কি আর ফুলটা নিত? ফুল এমনিতেও মানুষ নেই, আগে প্রেমের জালে ফেল, আই লাভ ইউ বলা, তারপরই না বুঝবো তুই উইনার। কিন্তু এমন ভালো একটা ছেলের সাথে এরকম জঘন্য গেম খেলা কি উচিত হবে? আরে আরে আরে, তুই কি কেটে পড়ছিস নাকি রে দোস্ত? বাজিতে হেরে যাবি বলে পিছুপা হচ্ছিস না তো? তাই কি এত বাহানা? মেজাজটা খারাপ করে দিস না, আমি যেটা বলি সেটা করেই ছাড়ি। বাজি যখন ধরেছি জিতবই আমি। তোরা ফেলিয়ার নামটা মাথায় লেপ্টে নিতে রেডি থাক। পরের দিন প্রহর আমাদের কলেজের মাঠে বটগাছটার নিচে বসে একটা বই পড়ছে। এই যে, জি কিছু বলবেন? বলছিলাম যে কমন রুমে না বসে বটগাছের নিচে বসে বই পড়ছো যে। আসলে কমন রুমে তো আর পড়া যায় না, সবাই শুধু কথাই বলে যাচ্ছে। এত শোরগোলে পড়বো কি করে, তাই এখানে এসে বসেছি। ও আচ্ছা, তো পড়াশোনা ছাড়া কি কিছু বোঝো নাকি এই দুনিয়ার? নাকি শুধু পড়াশোনাই বোঝো? না না, পড়াশোনা ছাড়া আরো অনেক কিছুই বুঝি তো। যেমন? যেমন আমার মায়ের হাসি, আমার ছোট্ট বোনের খুশি, ব্যাস। হুম, আর বাবার কিছু বোঝো না? বাবাকে তো মিস করি। কোথায় তিনি? প্রহর আমাকে আকাশ দেখিয়ে বলল, ওই যে ওখানে। ও সরি। না না, ইটস ওকে। কিভাবে হলো? স্ট্রোক। তো এখন কি পরিবারে শুধু মা আর বোনই আছে? হ্যাঁ, আমার মা আমার বোনকে নিয়ে আমার সুখী পরিবার। কিছু মনে না করলে একটা প্রশ্ন করি? জি করুন। তোমার পড়াশোনার খরচ কিভাবে বহন করো? না মানে সংসার চলে কি করে? বাবা আমার আর আমার ছোট বোনের জন্য কিছু টাকা ফিক্সড করে রেখেছিলেন। সেই টাকা থেকেই মাসে মাসে কিছু লাভ পাই, আর তা দিয়েই কোনো মতে সংসারটা চলে যায়। আর আমার পড়াশোনা এবং চুটকির পড়াশোনার খরচ আমিই বহন করি। কিভাবে? আমি টিউশনই করি তো। এই যে ক্লাস শেষ করে সোজা স্টুডেন্টের বাসায় চলে যাব, তারপর বাসায় ফিরে দুটো ভাত খেয়ে আবার রওনা দেব আর একবারই। এভাবে রাত অবধি চলবে। তারপর বাসায় ফিরবো। বাসায় ফিরে দেখব মা আর ছুটকি না খেয়ে আমার জন্য বসে আছে। আমি গেলি তারপর সবাই একসাথে খাবো, তারপর ঘুম, আর সকালে আবার কলেজ। এইভাবেই কাটে আমার দিন। ও, প্রতিদিন ক্লাস করে কি মজা পাও তুমি? একদিনও দেখি বন্ধ দাও না কলেজ। আমি স্যারদের কথা খুব মনোযোগ দিয়ে শুনি, যাতে রেজাল্ট ভালো করতে পারি। আমার মায়ের অনেক স্বপ্ন আমি নিজের পায়ে দাঁড়াবো। তাছাড়া মা আর বোনটাকে তো আমাকেই দেখতে হবে। একটা খুব ভালো চাকরি করব, মা আর পিহুকে কোনো কিছু চাওয়ার আগেই এনে দেব। তারপর পিহু বড় হলে খুব ধুমধাম করে ওর বিয়ে দেব। টাকা লাগবে না? ভালো চাকরি লাগবে না? ভালো রেজাল্ট না করলে ভালো চাকরি পাবো কই? আচ্ছা তুমি পড়ো, আমি আসি। আপনি কি গতকাল আমাকে সত্যি সত্যি প্রপোজ করেছেন? না মানে আসলে, ওই কুহু তাড়াতাড়ি আয়, আপনার বান্ধবীরা আপনাকে ডাকছেন, যান তাহলে। আচ্ছা বাই। প্রহরের মতন এমন নিরীহ একটা ছেলের সাথে আমি এমন জঘন্য গেম খেলতে পারবো না। ওকে আমি কোনোভাবেই ঠকাতে পারবো না। পারবো না আমি ওকে নিশ্চিত ধ্বংসের মুখে ঠেলে দিতে। কি রে, কি ভাবছিস? কতদূর আগালি? বাদ দে তো এসব, চল ক্লাসে যাই। ক্লাসে? আর তুই? সূর্য আজ কোন দিকে উঠেছে রে? এমন ভাবে কথা বলছিস যেন আমি ক্লাসই করি না। তুই যাবি নাকি আমি যাব? এক্ষুনি ঘন্টা দিয়ে দেবে। চল। আমি আর আমার ফ্রেন্ডরা সবাই মিলে একসাথে ক্লাসে গিয়ে বসলাম। প্রহরও ক্লাসে চলে এসছে। স্যার ক্লাসে এসে আমাদের পড়া বোঝাচ্ছেন। প্রহরের দিকে তাকিয়ে দেখি কি সুন্দরভাবে স্যারের দিকে তাকিয়ে পড়া বুঝে নিচ্ছে। ছেলেটা আসলেই খুব ভালো।
কিছুদিন পরই আমাদের পরীক্ষার ডেট পড়ে। আমার তো চিন্তায় ঘুম হারাম, সারা মাস কিচ্ছু পড়িনি। পরীক্ষায় কিভাবে বই শেষ করব? ফ্রেন্ডরা বুদ্ধি দিল প্রহরের কাছ থেকে ওর নোট আর সাজেশন নিয়ে নিতে। যেহেতু ও গুড স্টুডেন্ট, ও নিশ্চয়ই ভালো কিছুই গুছিয়ে রেখেছে। গেলাম প্রহরের কাছে। আসবো? হ্যাঁ হ্যাঁ, এসো। আসলে বলছিলাম কি, ফাইনাল এক্সাম তো এসে গেছে। হ্যাঁ, এসেই তো গেল। আপনার প্রিপারেশন কেমন? সব কমপ্লিট? আর বলেন না, আমি তো পড়ি না। জানতামই না এত তাড়াতাড়ি এক্সামের ডেট দিয়ে দেবে। কিছুই তো পড়া হয়নি আমার। কি পড়বো না পড়বো কিছুই তো বুঝতে পারছি না। তুমি কি কিছু পড়েছো? আমি তো নিজে নিজেই সাজেশন তৈরি করি আর নিজেই নোট করে পড়ি। তুমি দেবে আমাকে সাজেশন? দেবে তোমার নোটগুলো? প্লিজ প্লিজ প্লিজ, না করো না। কথা দিলাম আর কারোর সাথে আমি তোমার সাজেশন আর নোট শেয়ার করব না। তুমি আমাকে সাজেশন না দিলে নিশ্চিত আমি ফেল করব। প্রহর মুচকি একটা হাসি দিয়ে বলল, ঠিক আছে, আগামীকাল আমি নিয়ে আসবো সব। থ্যাংক ইউ সো মাচ প্রহর। ওয়েলকাম। প্রহর আমাকে ওর সব সাজেশন নোটগুলো দেয়। আমিও ভালো মতো পরীক্ষার প্রস্তুতি নিই। পরীক্ষাও চলে আসে। আজ প্রথম পরীক্ষা। আমি তোমার সাজেশন অনুযায়ী পড়েছি। সাজেশনের বাইরে একটা কিচ্ছু পড়িনি। যদি আমার পরীক্ষা খারাপ হয় তাহলে কিন্তু তোমার খবর আছে। তুমি নিশ্চিন্তে পরীক্ষা দাও। প্রহরের কনফিডেন্স দেখে আমি অবাক হয়ে যাই। একে একে সবগুলো পরীক্ষা আমাদের শেষ হয়ে যায়। সব পরীক্ষা আমার ভালো হয়েছে। পরীক্ষাগুলোর মাঝে প্রহর প্রায়ই ওয়াশরুমে যাওয়ার কথা বলে আমার পরীক্ষার হলের বাইরে এসে দাঁড়াতো। আমি জানালার সামনে বসতাম বলে কথাও বলতে পারতাম হালকা কোনো রকমে। এসেই জিজ্ঞেস করতো, কোনো সমস্যা? কোনোটার পয়েন্ট ভুলে গেছো বা বলে দিতে হবে? ও আমাকে পয়েন্টগুলো মনে করিয়ে দিয়ে যেত। খুব হেল্প করেছে ও আমায়। ওর জন্যই হয়তো আমি এক্সামে ভালো রেজাল্ট করব। আজ আমাদের পরীক্ষা শেষ। আমি আর আমার সব ফ্রেন্ডরা মিলে ঝালমুড়ি খাওয়ার জন্য যাচ্ছি। আর তখনই হঠাৎ সবার সামনে প্রহর এসে আমার পায়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। আমি তো ওকে দেখে অবাক। এই কি করছো, কি করছো? ওঠো ওঠো, প্যান্টে ময়লা লাগছে তো। প্রহর আমার কোনো কথায় কান না দিয়ে ওর প্যান্টের পকেট থেকে একটা গোলাপ আর একটা পকেট থেকে এক মুঠো কাঁচের চুড়ি বের করে আমার সামনে এগিয়ে দিয়ে বলল, আই লাভ ইউ কুহু, আই লাভ ইউ সো মাচ। আর এদিকে আমার ফ্রেন্ডরা সবাই হেসে দিল আর বলল, কুহু, তুই জিতে গেছিস। প্রহর তোর গেমে আটকা পড়ে গেছে। চল, এক্ষুনি তোকে নীল শাড়ি কিনে দেব, তোর বাজির গিফট। তুই বাজিতে জিতে গেছিস, তুই উইনার আর আমরা ফেইলার। প্রহরের হাসি ভরা মুখটা এক মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। কুহু, এসব কি? এসব কি বলছে ওরা? না মানে আসলে, না মানে কি? প্লিজ ক্লিয়ার করে বলো আমায়। না মানে আসলে, কি রে আমতা আমতা করছিস কেন? বল, তুই আমাদের সাথে একটা নীল শাড়ির বাজি ধরে ওর সাথে প্রপোজের অভিনয় করেছিস? বল, ওকে তুই আসলে বুদ্ধ বানিয়েছিস? কি বলছেন আপনারা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে ভাই, এত সহজ কথাটা তুই বুঝতে পারছিস না? কুহু বাজি ধরে তোকে প্রপোজ করেছে, আই লাভ ইউ বলেছে। ও আসলে তোকে ভালোবাসে না। তোর সাথে ওর যা কিছু ছিল সব অভিনয় ছিল বাজিতে জেতার জন্য। আমরা তো ভাবতেই পারিনি তোর মতন একটা ছেলেও যে ওর জালে আটকে যাবি। তোর জন্য এখন আমাদের পকেট থেকে কতগুলো টাকা যাবে। ওকে ওর বাজিতে জেতা নীল গিফট ওকে ওর বাজিতে জেতা গিফট নীল শাড়ি কিনে দিতে হবে। আচ্ছা ওর, তুই এবার আর কতক্ষণ এভাবে বসে থাকবি? আমরাও যাই কুহুর জন্য একটা নীল শাড়ি কিনতে। আমি নিশ্চুপ হয়ে আছি, কোনো কথাই বের হচ্ছে না মুখ থেকে। কুহু, সামান্য একটা নীল শাড়ির জন্য তুমি আমার সাথে? আমাকে বলতে পারতে, আমি কিনে দিতাম তোমায় নীল শাড়ি। কিন্তু কেন তুমি আমার সহজ সরল মনটাকে নিয়ে খেললে এভাবে? প্রহর, প্লিজ আমাকে বোঝার চেষ্টা করো। আসলে আমি ব্যাস। প্রহর, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। বলছি না, ব্যাস। তোমার মুখ থেকে আমি আর একটা কথাও শুনতে চাই না। আজকের পর থেকে না তুমি আমাকে চেনো আর না আমি তোমাকে চিনি। এই মুহূর্ত থেকে আমার ছায়াও কোনোদিন দেখবে না তুমি। দ্য গেম ইজ ওভার। প্রহর, প্লিজ শোনো আমার কথা, যেও না। প্রহর। কেটে গেছে 5টা বছর, ঘটে গেছে জীবনে অনেক কিছুই। তবুও কিছু পুরনো অতীত যেন মনে গেঁথেই আছে। কিছু অতীত যে চাইলেও ভোলা যায় না। আজ আমার ভাইয়ের বিয়ে। দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করছে ওরা। আমাদের পরিবারের কারোর অমত নেই বিয়েতে, কিন্তু বিয়েটা হচ্ছে অ্যাক্সিডেন্টালি। মেয়ের বিয়ে অন্যত্র ঠিক করা হয়ে যাচ্ছিল, তাই মেয়ে বাড়ি থেকে পালিয়ে সোজা আমার ভাইয়ের কাছে চলে এসছে।
আম্মু ফোন দিয়ে মেয়ের মায়ের সাথে কথা বলেছে, কিন্তু তারা বলে দিয়েছেন আজ থেকে আমাদের মেয়ে আমাদের জন্য মরে গেছে। যে মেয়ে এঙ্গেজমেন্টের দিন এভাবে বাড়ি ছেড়ে পালাতে পারে সেই মেয়েকে আমি আমার মেয়ে বলে স্বীকার করি না। আম্মু অনেক অনুরোধ করেছেন, তাদের সমঝোতায় আসার চেষ্টা করেছেন, চেয়েছেন সবার সম্মতিতে বিয়েটা দেওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই তারা রাজি না। মেয়েকে আমরা বলেছিলাম বাসায় দিয়ে আসবো, তারপর সবাইকে বুঝিয়ে ধুমধাম করে বিয়ে দেব, কিন্তু মেয়ের এক কথা, সে বাসায় যাবে না, গেলেই নাকি ওর বাসার মানুষ ওকে মেরেই ফেলবে। তাদের বাসায় ভালোবাসা এলাও না। বারবার বুঝিয়েও যখন লাভ হয়নি, তখন আমরা নিজেরাই বিয়ের আয়োজন করে ফেললাম। হয়ে গেল ওদের বিয়ে। ভাই আমার অনেক খুশি। আপু, তুই না থাকলে আজ কিছুই সম্ভব হতো না রে। আম্মুও রাজি হতো না। থ্যাংক ইউ সো মাচ আপু। ধর পাগল, থ্যাংক ইউ কিসের জন্য? হ্যাঁ, তোর খুশিতেই তো আমার খুশি। আপু, আপনি খুব ভালো। আপনার মতন যদি আমার পরিবারটাও ভালোবাসার মর্মটা বুঝতো, যদি বুঝতো ভালোবাসাটা কি, তাহলে আজ আমাদের এইভাবে বিয়ে করতে হতো না। প্রিয়ার কথা শুনে একটা দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই দিতে পারলাম না। ভালোবাসা? আসলেই কি ভালোবাসাটা আমি বুঝি? বুঝি আমি ভালোবাসাটার মূল্য? আপু, কি ভাবছেন? না, কিছু না, যাও তোমরা ঘুমিয়ে পড়ো। কিছু লাগলে আমাকে বলো, কেমন? আর হ্যাঁ, আমার ভাইটাকে সারা জীবন ভালো রেখো, সুখে রেখো। আমার ভাইটা তোমায় খুব ভালোবাসে। জি আপু, দোয়া করবেন। করি তো বোন। হায় রে ভালোবাসা! কেউ ভালোবাসার জন্য ঘর ছাড়ে, কেউ ভালোবাসা নিয়ে গেম খেলে। কি রে, কি করছিস? এই তো আম্মু। জীবন ভোর সবার চিন্তাই করে গেলি, নিজের কথা কবে ভাববি? আমার কথা আর কি ভাববো? আচ্ছা বাদ দাও তো এসব। পুষ্পিতা কি করে? ও কই? ও তো ঘুমিয়েছে। আমার সাথে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে আজ। যাক, ভালোই হয়েছে। আজ আমার কাছেই থাকুক তাহলে। ও রাত জেগে কান্না করলে কি করবে তাহলে? আমি কি আর সন্তান লালন পালন করিনি নাকি? ওই অভ্যেস আমারও যে আছে। কি যে বলো না আম্মু। চল তাহলে তুইও আমার সাথে, আজ না হয় আমার সাথেই ঘুমাস। না আম্মু, সমস্যা নেই, আজ না হয় একাই থাকি। তোর ইচ্ছে, তাহলে ঘুমিয়ে পড়িস তাড়াতাড়ি। আজ রাতটা খুব দীর্ঘ মনে হচ্ছে, কিছুতেই যেন কাটতে চাইছে না এই রাতটা। অতীত স্মৃতিগুলো খুব করে নাড়া দিচ্ছে। দু চোখ বন্ধ করতেই কোনো এক ঝাপসা মুখচ্ছবি দু চোখের সামনে ভেসে উঠছে। দু চোখ ভিজে যাচ্ছে। কেটে গেল নির্ঘুম একটা রাত। সকাল হতেই সবার জন্য নাস্তা বানাতে চলে গেলাম। পুষ্পিতা এসে আমার শাড়ির আঁচল ধরে টানছে। এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে? নানুকে রাতে জ্বালাওনি তো? না, একটুও জ্বালাইনি, একটুও জ্বালাইনি। এক ঘুমেই সকাল। যা, তুই ওকে ধর, আমি নাস্তা বানিয়ে দিচ্ছি। প্রিয়া ওরা ফ্রেশ হয়ে চলে এলে আমরা সবাই একসাথে নাস্তা করার জন্য বসি। প্রিয়া হঠাৎ করেই কান্না শুরু করে দেয়। কি হলো প্রিয়া? কবির কিছু বলেছে? না আপু, ও কিছু বলেনি, বাসার কথা মনে পড়ছে। প্রিয়া কাঁদতে কাঁদতে নাস্তার টেবিল থেকে উঠে চলে গেল। যা, খাবার নিয়ে রুমে যা, ওকে খাইয়ে দিস। খারাপ লাগছে ওর বোধহয়। কবির আর প্রিয়ার বিয়ের আজ 7 দিন হয়ে গেছে। প্রিয়া ওর ভালোবাসার মানুষটাকে আপন করে পেলেও ওর মুখ থেকে হাসিটা যেন চলে গেছে। আজ দুপুরে খুব কান্নাকাটি শুরু করে দিয়েছো। তাই ওকে বললাম, চলো তুমি আমার সাথে। কোথায় আপু? তোমার বাসায় যাব। না আপু, বাসায় আমি যেতে পারবো না। বাসায় গেলেই অপমান করে তাড়িয়ে দেবে আপনাকে। আমি এটা মানতে পারবো না। তাছাড়া সাথে আমাকেও বাড়ি থেকে বের করে দেবে। কে দেবে শুনি? আমার ভাইয়া। তোমার ভাইয়া এত পাজি? আপু, খুব পাজি। তার কাছে ভালোবাসার কোনো দামই নেই। সে ভালোবাসা বলতে কিছু যে একটা আছে তা বিশ্বাসই করে না। কি বলো? হ্যাঁ আপু, তুমি চলো আমার সাথে। আমি তোমার ভাইয়ার সাথে কথা বলবো, আর তিনি অবশ্যই আমার কথা বুঝবেন এবং তোমাদের সম্পর্কটা মেনে নেবেন। তাহলে আর আমার এই মিষ্টি বোনটার কান্না দেখতে হবে না। ভাইয়া তো এখন বাসায় নেই। তাহলে কোথায়? ভাইয়া এখন অফিসে। আমরা অফিসেই যাব, চলো। কিন্তু আপু। কোনো কিন্তু না। অফিসে গিয়ে কথা বললে কোনো রকম রাগারাগিও করতে পারবে না তোমার ভাইয়া। আমরা একটু বাইরে ডেকেই কথা বলে নেব। তবে আমি কিন্তু দূরে থাকবো। আচ্ছা ঠিক আছে। আমি আর প্রিয়া ওর ভাইয়ের অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। ফারুক ভাইয়া ভালো আছেন? হ্যাঁ ভালো, তুমি কেমন আছো? জি ভালো আছি। ভাইয়া কোথায়? ও তো রেস্টুরেন্টে গেল। আচ্ছা ঠিক আছে, আমি ওখানে যাই। ভালো থাকবেন ভাইয়া। তুমিও ভালো থেকো। আমি আর প্রিয়া অফিসের পাশে রেস্টুরেন্টে চলে যাই। প্রিয়া দূর থেকে আঙুলের ইশারায় আমাকে ওর ভাইয়াকে দেখিয়ে দেয়। আমি আস্তে আস্তে ওর ভাইয়ার দিকে আগাতে থাকি।
কেন যেন পিছন থেকে ওর ভাইয়াকে আমার খুব চেনা চেনা লাগছে। বুকের ভিতরটাতে হঠাৎই ধুকধুক ধুকধুক করছে। প্রিয়ার ভাইয়া একটা চেয়ারে বসে আছে। আমি কেন যেন অন্যমনস্ক হয়ে গিয়ে প্রিয়ার ভাইয়ের কাঁধে হাত রাখলাম, আর সে পিছন ফিরে আমার দিকে ঘুরে তাকিয়ে বসা থেকে দাঁড়িয়ে গেলেন। আমি আর যেন বুকের ভিতর ভীষণ রকম এক ধাক্কা খেলাম। কুহু, তুমি? আপনি? হ্যাঁ, আমি প্রহর হাসান। কতদিন পর সেই চিরচেনা মুখ। আজ এতদিন পর হঠাৎ ভাবতেই অবাক লাগছে, তাই না কুহু? না মানে তো কেমন আছো তুমি? কেমন চলছে তোমার দিনকাল? বিয়ে শাদী করে নিয়েছো নিশ্চয়ই? বর কি করে? বাহ, শাড়ি পরো দেখছি। যদিও এই প্রথম আমি তোমাকে শাড়িতেই দেখেছি, তবে সুন্দর লাগছে বরাবরের মতোই। না মানে আসলে, আচ্ছা আমি আসি। প্রহরকে দেখে যেন আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি। তাহলে প্রিয়া প্রহরের বোন? কিন্তু প্রহর তো বলেছিল ওর নাম পিহু। ধুর, নাম কি আর মানুষের একটাই হয় নাকি? হয়তো ডাক নাম পিহু। কিন্তু প্রিয়া যে বলেছিল ওর ভাইয়া খুব বাজি, ভালোবাসায় সে বিশ্বাসী না। কিন্তু প্রহর তো এমন না। ও তো খুবই সহজ সরল একটা ছেলে। আর ও তো এক সময় আমাকে... তাহলে ভালোবাসায় বিশ্বাসী না কিভাবে? ও নিজে যেখানে কাউকে ভালোবেসেছে। ভাবতে ভাবতেই পুষ্পিতা চলে আসে প্রিয়ার কাছ থেকে দৌড়ে আমার কাছে। এসেই আমার পা জড়িয়ে ধরে। আম্মু, আম্মু, তুমি আমাকে মামির কাছে রেখে চলে এসেছো কেন? আমি তোমাকে দৌড়ে এসে ধরে ফেলেছি। বাহ, মাও হয়ে গেছো। আসলেই কারোর জীবন কারোর জন্য থেমে থাকে না, সবাই এগিয়ে যায়, শুধু মুখ থুবড়ে পড়ে বোখারা। ভিজে যাচ্ছে আমার দু চোখ, অশ্রুসিক্ত প্রহরেরও দুই নয়। এত বছর পরও কেউ কাউকে ভুলতে পারিনি, অথচ কতটা পাল্টে গেছি আমরা। সত্যিই কি পাল্টে গেছি আমরা, নাকি পাল্টে যাওয়ার খোলস পড়ে আছি? কিছু বলার জন্য এসেছিলাম। এত বছর পর কিছু বলতে মন চাইলো। আমি আপনাদের অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। হ্যাঁ, পাওয়ার কথাও না। আমরা সবাই এক্সামের পর নানা বাড়ি চলে গিয়েছিলাম। প্রতিষ্ঠিত হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে তারপর বাসায় ফিরেছি। ও ভালো। তো আমি যা বলতে এসেছিলাম তা কি বলবো? অবশ্যই বলতে পারো। আপনার বোন যেই ছেলের সাথে ফেসবুকের রিলেশন হয়ে ভালোবেসে ঘর ছেড়েছে, সেই ছেলে আর কেউ না, আমারই ভাই। হোয়াট? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আমার ভাই আপনার বোন জামাই। আর আপনার বোন এখন আমাদের বাসাতেই আছে। আমি ওদের বিয়ে দিয়ে দিয়েছি। বাহ, কি মহৎ কর্ম করেছো। নিজে বোঝো না ভালোবাসার ভটাও, আবার দুজন লাভ বার্ডকে এক করেছো। কি গুণ তোমার! আমি কথা বাড়াতে চাইছি না প্রহর। তোমার বোনটা তোমাদের খুব ভালোবাসে, খুব কান্নাকাটি করে তোমাদের জন্য, খেতে পারে না ঠিক মতন। আমি চাই তুমি ওদের মেনে নাও। বাহ, আপনি থেকে আবার তুমিতে, ইন্টারেস্টিং তো। পুরনো অভ্যেস, তাই ভুল হয়ে যাচ্ছে, সরি। আমার পক্ষে ওদেরকে মেনে নেওয়া সম্ভব না। তোমাদের বউ তোমাদের বাসায় রেখে দাও, ওর আর আমাদের বাসায় জায়গা নেই। এত কঠোর হইও না প্রহর। তুমি তো এমন ছিল না, শান্ত শিষ্ট ভদ্র চুপচাপ একটা ছেলে ছিলে তুমি। তুমিও তো একদিন কাউকে ভালোবেসেছিলে, আর সেই তুমি আজ কেন তোমার বোনের ভালোবাসাকে মেনে নিচ্ছ না? আমি আর আগের আমি নেই। আগের আমিটা 5টা বছর আগেই মরে গেছে। এই আমিটা ভালোবাসা নামক জঘন্য জিনিসটাকে ঘৃণা করে। কেন করো ঘৃণা? কেন তুমি আগের তুমিটা নেই? কেন তুমি এত বদলে গেছো যে তোমার বোন তোমায় এত ভয় পায়? শুনতে চাও এই পরিবর্তনের রহস্য? তবে শোনো, একদা আমি একটা মেয়েকে ভালোবেসেছিলাম, খুব বেশি ভালোবেসেছিলাম। আমার সবটুকু উজাড় করে তাকে ভালোবেসেছিলাম পাগলের মতন। কিন্তু সে আমার সাথে বেইমানি করেছে, আমার ভালোবাসা নিয়ে গেম খেলেছে। আমার পরিবর্তনের পিছনে সব তার ক্রেডিট। সে আমাকে টোটালি একটা অন্য মানুষ বানিয়ে দিয়েছে, যার মনে এখন আর কোনো দয়া মায়া ভালোবাসা নামক জিনিসটার অস্তিত্ব নেই। ধন্যবাদ তাকে, ধন্যবাদ। সেই মেয়ে তোমার সাথে গেম খেলেছে, তোমার বোন আর আমার ভাই তো খেলেনি। তুমি কেন তাহলে তাদের শাস্তি দেবে? কথা শেষ হয়েছে, আমাকে অফিসে যেতে হবে। আমি তোমার কাছ থেকে হাত জোর করে মিনতি করছি, ওদের ক্ষমা করে দিয়ে বুকে টেনে নাও। আমার ভুলের শাস্তি ওদের দিও না। প্রহর পুষ্পিতার গালে একটা চুমু খেয়ে ওকে একটা আইসক্রিম হাতে দিয়ে হাসতে হাসতে চলে গেল। আর আমি চুপ করে ওর চলে যাওয়া দেখলাম। ও চলে যাওয়ার পরই প্রিয়া আমার এখানে আসলো। আপু, এই আপু। ও হ্যাঁ, তুমি এসেছো? হ্যাঁ আপু, কি ভাবছেন? ভাইয়া কিছু বলেছেন? আপনার চোখ ভেজা কেন? ভাইয়া কি আপনাকে বকা দিয়েছে? আগেই বলেছিলাম আমার ভাইয়া অন্য রকম, উনি ভালোবাসার শত্রু। কেন যে আমি আপনাকে নিয়ে আসলাম, আমার জন্য আপনাকে অপমানিত হতে হলো।
আরে না রে পাগলি, তোমার ভাইয়া আমাকে কিচ্ছু বলেনি। চোখে কি যেন একটা পড়ে গেছে। চলো বাসায় চলো। ভাইয়া কি কিছু বলেছেন? কি বলেছে ভাইয়া? বলেছি, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। চলো বাসায় চলো। সেদিনের মতন আমরা বাসায় চলে এলাম। আজকের রাতটা আমার অসহ্য যন্ত্রণা দিচ্ছে। পুষ্পিতা ঘুমিয়ে আছে, আমি ওর পাশে শুয়ে আছি। বারবার পুষ্পিতাকে জড়িয়ে ধরছি, কিছুতেই আজ ঘুম আসছে না। বুকের ভিতরটাতে অতীত নামক সেই কষ্টটা আজ আবারও জেগে উঠছে। আমি চাইলেও ইগনোর করতে পারছি না। প্রহরের নিষ্পাপ মুখটা চোখের সামনে ভেসে উঠছে। আজকের ওর এই পরিবর্তনটা শুধুমাত্র আমার জন্য। আমি কেমন একটা মানুষকে কেমন করে দিলাম। হ্যাঁ, আমি অপরাধী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অপরাধী। আমার কোনো ক্ষমা নেই। সেদিন যখন প্রহর কলেজ থেকে ওইভাবে আমার সামনে থেকে চলে যায়, আমি বাসায় এসে সারা রাত ঘুমাতে পারিনি। পারবো কি করে? আমি যে ধীরে ধীরে প্রহরকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছিলাম। ভেবেছিলাম পরীক্ষার পরই আমি ওকে সব কিছু খুলে বলবো আর ওকে আমার ভালোবাসার কথা জানাবো। তাই ভাবলাম ফ্রেন্ডদের সাথে ঝালমুড়ি খেতে গিয়ে কতগুলো গোলাপ নিয়ে আসি আর সেদিনের মতন আবার সবার সামনে বসে প্রপোজ করি। কিন্তু তার আগেই প্রহর এসে আমাকে ওভাবে প্রপোজ করলো আর আমার ফ্রেন্ডরা ওর সামনে গেমের কথা বলে দিল। পরিস্থিতি এমন ছিল যে আমি আর কিছু বলার সুযোগই পেলাম না। পরের দিনই সবার কাছে ওর বাড়ির ঠিকানা জানতে চেয়েছিলাম, কিন্তু কেউই ঠিকঠাক ঠিকানা দিতে পারল না ওর, কারণ ও তেমন কারোর সাথেই মিশত না। পড়ালেখায় ছিল ওর সব থেকে কাছে, বন্ধু বান্ধবও ছিল না তেমন ক্লোজ যে বাড়ির ঠিকানাটা জানবে। তবুও দু একজন যা গ্রামের নাম বলতে পেরেছিল। আমি গিয়ে পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজেছি ওর বাসা, খুঁজেও পাই, কিন্তু শেষমেশ জানতে পারি ওরা ভোরের ওই নানার বাড়ি চলে গেছে। আর ওর নানার বাড়ি ছিল অন্য এক জেলায়, তাই আর ওকে আমি খুঁজে পাইনি। কেউ পারেনি ওর নানার বাড়ির ঠিকঠাক ঠিকানা দিতে বা কোনো নাম্বার দিতে। এইসব ভেবে আর কি হবে, যা হওয়ার হয়ে গেছে, ভাগ্যের লিখন ছিল। চাইলে কি আর সম্ভব পাল্টানো? এখন আমরা দুই ভিন্ন পথের ভিন্ন যাত্রী, চাইলেও আর এক রাস্তায় ফিরে আসা সম্ভব না। ওদিকে প্রহরও রুম থেকে বেরিয়ে এসে বারান্দায় দাঁড়িয়েছে। ঘুম আসছে না ওর আজ কিছুতেই। কফি মগে চুমুক দিয়ে আঁতকে ওঠে প্রহর। প্রহরের কফি একদম পছন্দ না, ও চা পাগল। কিন্তু যেদিন জেনেছিল কুহুর কফি ফেভারিট, সেদিন থেকে প্রহরও কফি খাওয়া শুরু করে। এমন কোনো দিনও নেই যে কফি খাওয়ার সময় প্রহরের কুহুর কথা মনে পড়ে না, কিন্তু আজ যেন বেশিই মনে পড়ছে। প্রহর কুহুর জীবন থেকে যেদিন সরে এসেছে ঠিকই, কিন্তু কুহুকে ওর মন থেকে সরাতে পারেনি, আর কোনোদিন হয়তো পারবেও না। প্রহর কি যেন ভাবতে ভাবতে কফির মগটা রেখে মোবাইলটা হাতে নিল। মোবাইলটা হাতে নিয়েই ডায়াল করলো একটি নাম্বার। রিং বাজছে। প্রিয়া কাঁপা কাঁপা কণ্ঠে ফোনটা ধরলো। হ্যালো ভাইয়া, কেমন আছিস? হ্যাঁ ভাইয়া ভালো, তুমি? আছি। কি করছিস? এই তো শুয়েই ছিলাম। ডিস্টার্ব করলাম? না ভাইয়া, কি যে বলো। তোর বর কই? ও এখানেই। ভাইয়া সরি। ইটস ওকে। ভাইয়া আমাকে তুমি মাফ করে দাও, আমি খুব বড় ভুল করে ফেলেছি। ভাইয়া সরি। ভুল তো আমিও করেছি, তোর ভালোবাসাকে অসম্মান করে। আমি যদি তোর ভালোবাসাকে মেনে নিতাম, তাহলে তো তুই আর এত বড় কদম উঠাতে পারতিস না। আর ক্ষমা চাইতে হবে না, আমি ফোন করেছি মানেই তোকে ক্ষমা করে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভাইয়া আম্মু কেমন আছে? আম্মুকে নিয়ে চলে এসো না কাল আমাদের বাসায়, মানে এই বাসায়। আসবো, কালই আসবো আমি মাকে নিয়ে তোর শ্বশুর বাড়ি। সত্যি ভাইয়া? হ্যাঁ রে সত্যি। আচ্ছা ভাইয়া, আমি তাহলে ঠিকানাটা মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা ঠিক আছে। প্রহর একটাবার কুহুর কথা জিজ্ঞাসা করতে পারেনি, বারবার জিজ্ঞাসা করতে চেয়েছে। না, রাত বুঝি বাইরের জোছনা দেখেই কাটিয়ে দিতে হবে আজ। কফির মগে চুমুক দেয় প্রহর। কফিও ঠান্ডা হয়ে যাচ্ছে প্রায়। প্রহর রুমে গিয়ে বেডে গা এলিয়ে দেয়। আজকের রাতটা প্রহর আর কুহুর নির্ঘুমেই কেটে যায়। সকাল হতেই প্রিয়া আমাকে এসে দৌড়ে জড়িয়ে ধরে। থ্যাংক ইউ সো মাচ আপু। ইরে, এত খুশি কেন আজ আমার বোনটা? কোনো রহস্য আছে নাকি? আপু, আমি আজ অনেক খুশি। খুশির কারণটাই তো জানতে চাইছি। ভাইয়া আম্মুকে নিয়ে আমাদের এ বাসায় আসছেন আজ। রাতে ফোন দিয়েছিলেন। সত্যি? হ্যাঁ আপু, আজ সব তোমার জন্যই সম্ভব হয়েছে। প্রিয়াকে বললাম, তোমার ভাইয়াকে ফোন করে বলে দাও দুপুরের খাওয়া দাওয়া যেন তারা আমাদের বাসাতেই করেন। প্রিয়া ওর ভাইয়াকে ফোন করে জানিয়ে দেয়, আজ আমি সব প্রহরের এবং ওর মায়ের পছন্দের খাবার রান্না করেছি। প্রিয়া তো দেখা মাত্রই অবাক। আপু, এগুলো তো ভাইয়া আর আম্মুর খুব পছন্দের খাবার, তুমি কি করে জানলে এগুলো তাদের প্রিয় খাবার?
আরে এমনি রান্না করেছি, আর হয়তো তাদের পছন্দের সাথে মিলে গেছে। আমি প্রিয়ার কাছে সত্যিটা গোপন করলাম। একদিন প্রহর আমাকে ওর প্রিয় খাবার আর মায়ের প্রিয় খাবারের কথা সম্পর্কে বলেছিল, আর বলেছিল প্রিয়ার প্রিয় খাবারের সম্পর্কেও। সেদিন থেকেই এসব জানা আমার। রান্না বান্না শেষ মাত্রই গোসল সেরে বের হয়েছি, আর কলিং বেলের আওয়াজ। গেলাম গেট খুলতে। গেট খুলে দেখি প্রহর আর মা দাঁড়িয়ে। আমাকে ভেজা চুলে দেখা মাত্রই প্রহর হাঁ করে তাকিয়ে আছে। আমি প্রিয়ার মা। জি মা, আসুন, ভিতরে আসুন। সরি আন্টি। সমস্যা নেই মা। প্রহর আর ওর মা ভিতরে আসলেন। প্রিয়া, দেখে যাও কারা এসেছেন। প্রিয়া দৌড়ে এসে ওর মাকে জড়িয়ে ধরে, সাথে প্রহরকেও। ওদের মা প্রিয়াকে ধরে কান্না করে দেয়। কেমন আছিস মা? খুব ভালো আছি মা। এসো, তোমরা ভিতরে এসো। আম্মু প্রহর আর ওর মাকে দেখে ভীষণ খুশি হয়, আমাকে চা নাস্তা দিতে বলে। আমি একসাথে নাস্তা এবং লাঞ্চের ব্যবস্থা করি। এদিকে আমার ভাইও বাসায় আসে, আর প্রহরের সাথে কোলাকুলি করে ওর মাকে সালাম দেয়। খাবার রেডি প্রিয়া, সবাইকে নিয়ে টেবিলে এসো। আগে খাওয়া দাওয়া, তারপর চুটিয়ে গল্প হবে। সবাই ফ্রেশ হয়ে খেতে বসে। এদিকে পুষ্পিতার ঘুম ভেঙে যায়। আম্মু আম্মু বলে ডাকতে থাকে। আমি প্রিয়াকে খাবার বেড়ে দিতে বলে পুষ্পিতার কাছে দৌড়ে চলে যাই। খেয়াল করি প্রহর কিছুটা অন্যমনস্ক হয়ে যায়। সবাই খাওয়া দাওয়া করতে থাকে। আমি পুষ্পিতাকে শান্ত করে ওকে খাইয়ে দিই। সবাই আমাকেও খেয়ে নিতে বলে। আমি পুষ্পিতাকে খাইয়ে দিয়ে ওই প্লেটই কিছু অল্প নিয়ে খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষে প্রিয়া ওর মা আর ভাইয়াকে বলে একটু রেস্ট নিতে। ওনারা একটু রেস্ট নেন। তারপর সবাই মিলে গল্প করতে বসে যায়। প্রিয়ার মা বলেন, মেয়ে ভুল করেছে, তাই বলে আমরা তো আর ভুল করতে পারি না, তাই আসলাম ওদের নিয়ে যেতে। প্রিয়া আর জামাই বাবাজি আজ আমাদের সাথে আমাদের বাসায় যাবে। আম্মু আর অমত করেনি, বললেন ঠিক আছে, তবে আজ আপনারা থাকুন আমাদের বাসায়, আগামীকাল সবাই না হয় যাবেন। না আপা, অন্য আর একদিন আসবো। তো বাসায় কে কে আছে আপা? আর কেউ নেই আপা, এই তো এখন আমার ছেলে আর আমি। আর ওদের বাবা তো অনেক দিন আগেই। থাক আপা, বুঝেছি, কিন্তু ছেলে বিয়ে করেনি? না আপা, ওকে আজ পর্যন্ত বিয়ের জন্য রাজি করাতেই পারলাম না। আমি কথাটা শুনে আঁতকে উঠলাম। আমি তো ভেবেছিলাম প্রহর হয়তো এতদিনে বিয়ে করে সুখে সংসার করছে। কথা শোনায় এত মনোযোগী হয়ে গেছিলাম যে খেয়ালই করিনি পুষ্পিতা কখন যে কোথায় চলে গেছে। পুষ্পিতাকে পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি। পরে দেখি পুষ্পিতা প্রহরের সাথে বাইরে এসে দাঁড়িয়ে আছে। দুজন কথা বলছে আর হাসছে। ইস, কি সুন্দর লাগছে এই দৃশ্য। যদি এই মুহূর্তটা ফ্রেমে বন্দি করে রাখা যেত। উফ পুষ্পিতা, খুব দুষ্ট হয়ে গেছিস, কত খুঁজেছি জানিস, আর তুই কিনা এখানে। বলে আসবি না? জানিস না আম্মু চিন্তা করে। সরি আম্মু, ইটস ওকে, চলো এবার ভিতরে যাই। না আমি যাব না, আমি বাবার সাথেই থাকবো। কি বাবা? কি বলছিস তুই এসব? চল ভিতরে চল। আম্মু, আমি অন্যকে বাবা বলে ডাকি, আমার না তাকে বাবা বলে ডাকতে ইচ্ছে করে। না একদম না, চল তুই আমার সাথে। আমি পুষ্পিতার হাত ধরে ওকে টানতে টানতে ভিতরে নিয়ে আসতে থাকি। আর প্রহর আমাকে পিছন থেকে ডেকে ওঠে, দাঁড়াও কুহু। আমি দাঁড়িয়ে যাই। প্রহর আমার সামনে এসে দাঁড়ায়। ওর বাবা কোথায় কুহু? আমি চুপ হয়ে যাই, কোনো কথা বলি না। কুহু, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, ওর বাবা মানে তোমার হাজবেন্ড কই? আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাইছি না প্রহর। প্রহর আমার দিকে আর একটু এগিয়ে আসে, কিন্তু আমার যে উত্তরটা চাই আমি বলতে বাধ্য নই। তোমাকে বলতেই হবে কুহু। কি শুনতে চান আপনি? হ্যাঁ, এই তো এটা, যে পুষ্পিতার বাবা কই? নেই ওর বাবা, নেই নেই নেই। এবার শান্তি হয়েছে? পেয়েছেন আপনার উত্তর? সো প্লিজ সরুন আমার সামনে থেকে, আমাকে আর পুষ্পিতাকে যেতে দিন। প্রহর আমাদের সামনে থেকে সরে যায়, আর আমি এক হাত দিয়ে পুষ্পিতার হাত ধরে অন্য হাত দিয়ে নিজের চোখের জল মুছতে মুছতে ভিতরে চলে আসি। প্রহর প্রিয়ার ভাইকে নিয়ে চলে যায়। আসছি আপু। ভালো মতো থাকিস, প্রিয়াকে দেখে রাখিস, আর তাড়াতাড়ি ফিরে আসিস। আচ্ছা আপু, তুমিও ভালো থেকো, মাকে দেখে রেখো। তুই প্রিয়াকে নিয়ে আনন্দ কর, কোনো চিন্তা করতে হবে না তোকে। আপু, আপনি আর মাও চলুন না আমাদের সাথে, দুজন বাসায় থাকবেন, ভালো লাগবে। না বোন, অন্য সময় যাব, আজ না। আম্মু, আমি যাব মামা মামির সাথে। না মা, আজ না, অন্যদিন। না, আমি এখনই যাব। এখন না পুষ্পিতা, অন্যদিন। পুষ্পিতা ওদের সাথে যাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দেয়। তখনই আমার খালামণি চলে আসেন আমাদের বাসায়। আরে খালামণি যে, হঠাৎ এত বড় একটা সারপ্রাইজ? তোরা তো আর বলবি না নতুন বউ দেখতে আসতে, তাই একাই চলে আসলাম। খুব ভালো করেছেন। এই যে, এটা আমাদের মিষ্টি বউ। তা ওরা কোথায় যাচ্ছে? ওরা ওদের বাসায় যাচ্ছে। এই যে, এটা হচ্ছে আমাদের বউয়ের মা আর ভাই।
সবাই কথা বলল। এদিকে পুষ্পিতার কান্না যেন থামছেই না। সে মামা মামির সাথে যাবি, আর একা না, সাথে আমাকেও নিয়ে যাবি। এদিকে প্রহরের মা সবাই বলছে চলো না আমাদের সাথে। না, আমি কিভাবে যাব? আম্মু একা থাকবেন, আম্মুকে রেখে এভাবে যাওয়া যায় নাকি? খালামণি বলেন যা তুই ওদের সাথে, মেয়েটা এভাবে কাঁদছে, কাল না হয় চলে আসিস, আমি তো আছি তোর মায়ের কাছে, চিন্তা করিস না। আমি থাকবো কদিন? পড়লাম নাকি বিপদে? আমি তো যেতে চাচ্ছি না প্রহরের জন্য, এদিকে মেয়েটা জেদ ধরে বসে আছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। চলো না মা, কি হবে একদিন থাকলে, ভাই বোনের সাথে না হয় ঘুরে এলে একদিন। চলো পুষ্পিতা, তুমি আমাদের সাথেই চলো। পুষ্পিতা প্রহরের কোলে উঠে গেল। কি আর করার, বাধ্য হয়েই আমাকে যেতে হলো ওদের সাথে। বাসায় গিয়ে সবাই ফ্রেশ হয়ে নিলাম। মা, মানে প্রহরের মা, আমাদের জন্য কফি বানিয়ে আনলেন। আমার মুখ ফসকে বেরিয়ে গেল, প্রহর তো কফি খায় না। সবাই হাঁ করে আমাদের দিকে তাকিয়ে আছে। আগে খেতাম না, এখন খাই। প্রহর কথাটা ঘুরিয়ে নিল, অন্য কথা বলে সবার মনোযোগ অন্যদিকে নিয়ে নিল। মা রাতের রান্নাটার জন্য কিচেন রুমে গেল। আমি মাকে বললাম আজ আমি রান্না করি। তিনি প্রথমে রাজি হলেন না, পরে আমিই রাজি করালাম। রাতের রান্নাটা আমিই করলাম। রান্না শেষে সবাই খেতে বসলাম। প্রহর খায় আর শুধু আমার দিকে চেয়ে থাকে। আমি আনইজি ফিল করতে লাগলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা রেস্ট নিতে যেয়ে যার রুমে চলে গেলাম। আন্টির রুমে আমাকে থাকতে বললেন আন্টির সাথে। আমি বিছানা করে পুষ্পিতাকে শুইয়ে দিলাম। পুষ্পিতা ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ পর প্রিয়া এসে বলল চলো আজ সবাই গল্প করব আপু। না আজ না, আমাদের বাসায় গিয়ে গল্প করব। তখন কি আর ভাইয়া থাকবে? চলো না আপু যাই। যাও মা, আমি তো আছি পুষ্পিতার কাছে, আপনিও চলো না। না রে মা, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমিয়ে পড়তে পারি, তোমরাই যাও গল্প করো। প্রিয়া আমাকে ছাদে নিয়ে গেল। ওখানে প্রহর আর ভাই দাঁড়িয়ে আছে। এই তো আপু এসে গেছে। পুষ্পিতা কই? ও মায়ের কাছে ঘুমিয়ে গেছে। অনেকদিন পর আমি আমার আগের ভাইটাকে যেন আবার ফিরে পেয়েছি। কতগুলো বছর পর আমি আমার ভাইয়াকে হাসতে দেখেছি। কথাগুলো বলতে বলতে প্রিয়া প্রহরকে জড়িয়ে ধরল। প্রহর বলল পাগলি একটা, তো বল শুনি তোদের প্রেম কাহিনী। যাও ভাইয়া, কি যে বলো না তুমি। না সিরিয়াসলি বল শুনি। সত্যি শুনবে? হ্যাঁ সত্যি শুনবো। প্রিয়া আর আমার ভাইটা ওদের প্রেমের গল্প শোনাচ্ছে প্রহর আর আমাকে। শোনানো শেষ হলে প্রিয়া বলে ওঠে এবার তোমাদের গল্প বলার পালা। আমি আর প্রহর দুজনেই চমকে উঠি। আমাদের গল্প মানে? আরে আরে, তোমরা এমন রিয়াক্ট করছো কেন? আমি তো বলতে চেয়েছি তোমাদের জীবনে কি কখনো প্রেম ভালোবাসা আসেনি, সেই গল্প শোনাও আজ আমাদের। শুনবি আমার প্রেম কাহিনী? সত্যি বলবে তুমি ভাইয়া? বলবো। প্রিয়া তোমরা শোনো, আমি যাই, আমার ঘুম পাচ্ছে। আপু আর একটু পরে যাও না, শুনে যাও। না রে থাক তোরা, আমার ভালো লাগছে না। এই বলে আমি চলে এসেছি। আর হঠাৎ করি প্রহর আমার সামনে এসে দাঁড়ায়। আমার কাঁধে দুহাত রেখে ঝাঁকিয়ে বলতে থাকে আমার প্রেম কাহিনী শুনতে খারাপ লাগবে বলে চলে আসলে? নিজেকে বেঈমান নামে ডাকলে কষ্ট লাগবে বলে চলে আসলে? না, আমার ঘুম পাচ্ছে বলে চলে আসলাম। ঘুম? আসলেই বেঈমানরা শান্তিতেই ঘুমায়। ঘুমাতে পারি না তো আমার মতো নিরপরাধ মানুষগুলো, যাদের মন কেউ একসময় ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। রাত জেগে অপেক্ষা করি যদি মনটা জোড়া লাগাতে পারি। আমি প্রহরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চলে আসি মায়ের রুমে। পাশ ফিরে শুয়ে কাঁদতে থাকি। রাতটা কাঁদতে কাঁদতেই চলে যায়। সকাল হয়। আজ প্রহর অফিসে যায়নি, অথচ আমি খুব করে চেয়েছিলাম প্রহর আজ অফিসে যাক। সকালে নাস্তা করে প্রহর ভাইকে নিয়ে হাঁটতে বের হয়। উদ্দেশ্য বাজারে যাবে। হাঁটছে দুজন। আচ্ছা কবির, একটা প্রশ্ন করব? জি অবশ্যই করুন ভাইয়া। পুষ্পিতার বাবার কি হয়েছে, তিনি কোথায়? কবিরের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। আমি কি কোনো ভুল প্রশ্ন করে ফেললাম? তাহলে সরি। আচ্ছা চলো না যাই। না না ইটস ওকে। আসলে ভয়ঙ্কর অতীত মনে পড়ে গেল তো। কি এমন ভয়ঙ্কর অতীত আছে যে কারণে তুমি এমন আপসেট হয়ে গেলে? আর পুষ্পিতার বাবা কোথায়? কয়েক বছর আগে পুষ্পিতার বাবা একটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছেন। হোয়াট? কি বলছো তুমি? জি ভাইয়া, এটাই সত্যি। আর কুহু? কুহু এত বছর পর একা একা পুষ্পিতাকে লালন পালন করেছে। কুহু আপু তো পুষ্পিতার জন্য অনেক বড় স্যাক্রিফাইস করেছে, শুধু লালন পালনই না। আর কেউ এত বড় স্যাক্রিফাইস করে কিনা জানা নেই আমার। ঠিক বুঝলাম না। কুহু আপু পুষ্পিতার জন্য আর বিয়েই করেনি। তা বুঝেছি, অনেকেই তার সন্তানের জন্য পরে আর দ্বিতীয় বিয়ে করে না। তা ঠিক আছে, তবে কোনো খালা তার বোনের মেয়ের জন্য এমন স্যাক্রিফাইস করে না। মানে? মানে হলো পুষ্পিতা কুহু আপুকে আম্মু বলে ডাকলেও কুহু আপু পুষ্পিতার আপন মা নন।
কি বলছো তুমি? জি ভাইয়া, আমি ঠিকই বলছি। আমি পুষ্পিতার মামা হলেও আম্মু পুষ্পিতার নানু হলেও কুহু আপু পুষ্পিতার মা নন। কুহু আপু পুষ্পিতার খালা হয়, আর পুষ্পিতা আমাদের বড় আপুর মেয়ে। কি? জি। তাহলে তোমাদের বড় আপু কোথায়? দোলা ভাইয়ের মৃত্যুর সংবাদ শোনার পর আপুও স্ট্রোক করে না ফেরার দেশে চলে যান। আর সেদিন থেকে কুহু আপুই পুষ্পিতার মা হয়ে যান, আর মায়ের স্নেহে ওকে আদর যত্ন করে লালন পালন করে, আর তাই তিনি আর বিয়ে করেননি। কথাগুলো শোনার সাথে সাথে প্রহর যেন আকাশ থেকে পড়ছিল। ও তো আরও ভেবে নিয়েছে কুহু বিয়ে করে স্বামী সন্তান নিয়ে খুব ভালো আছে, ভালোভাবে দিন কাটাচ্ছে, অথচ ওর ভাবনা যে পুরোটাই ভুল। কি হলো ভাইয়া, চুপ হয়ে গেলেন যে? না না, কিছু না। আচ্ছা, তোমরা কি আর ওকে বিয়ে করতে বলনি? কি যে বলেন ভাইয়া, কত বলেছি। আম্মু বলেছে, আমি বলেছি, এলাকার লোক সহ বলেছে, কারোর কথাই সে শোনেনি। তার একই কথা, সে যে এই জীবনে বিয়ে করবে না। আম্মু যখন বলতেন তাহলে তোর জীবন কাটবে কি করে, আপু বলতেন কেন, আমার পুষ্পিতা আছে না। এরপর আমরা আর জোর করিনি, কারণ আপু এক কথার মানুষ, যা বলবে সেটাই করবে। ভেবেছি একদিন হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু তার হলো কই। এখন এভাবেই চলছে তার জীবন, পুষ্পিতা, আমি আর আম্মুকে নিয়ে। এখন প্রিয়াও যোগ হলো। কিন্তু জানেন ভাইয়া, মাঝে মাঝে খুব মন খারাপ হয় যখন দেখি বন্ধুদের বোনেরা কি সুন্দর শান্তিতে সংসার করছে, আর আমার বোন। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার বোনের সাথে কথা বলবো। না ভাইয়া, কিছু বলতে হবে না। আপু শুনবে না কারোর কথা, বরং রেগে যেতে পারে। আরে আমি দেখবো তো সেটা, তুমি কোনো চিন্তা করো না। চলো কেনাকাটা করি, বাজার এসে গেছে। প্রহর আর কবির কেনাকাটা করে বাসায় ফেরে। প্রহর বাসায় ফিরেই আমাকে খুঁজতে থাকে। মা, পুষ্পিতার আম্মু কই? কেন রে, ও তো রান্নাঘরে সব কিছু গোছাচ্ছে। কত করে বললাম তোমাকে কিছু করতে হবে না। ও বলল না, আজ আমি রান্না করব, আর রান্না করে খাইয়েই নাকি বিকালে চলে যাবে পুষ্পিতাকে নিয়ে। আচ্ছা, আমি ওর সাথে একটু কথা বলে আসছি। আচ্ছা যা। প্রহর কিচেনে রুমের দরজার সামনে এসে আমাকে ডাকলো, কুহু। আমি ডাক শুনে ওর দিকে ঘুরে দাঁড়াতেই ও অনেকটা দৌড়ে এসেই আমাকে জড়িয়ে ধরলো। আমার চোখ ভিজে গেল, নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আমিও প্রহরকে জড়িয়ে ধরলাম। প্রহর যে কাঁদছে স্পষ্ট বোঝা যাচ্ছে। কেন এত বড় সত্যিটা আমার কাছ থেকে লুকিয়ে গেলে? কেন কেন? কোন সত্যিটা? তুমি যে পুষ্পিতার মা নও। কে বলেছে আমি ওর মা নই? খালা কি মা হয় না? কেন বলনি আমায় যে তুমি আজও বিয়ে করনি? কেন করনি বিয়ে? এমনি করিনি। প্রহর প্রতিটা কথাই আমাকে বুকে জড়িয়ে নিয়েই বলছে। আমি সত্যিটা জানতে চেয়েছি কুহু, কেন আজও বিয়ে করনি তুমি? কি সেই কারণ? চুপ করে থেকো না কুহু, বলো প্লিজ আমায়। কারণ আমি যে তোমায় ভালোবাসি প্রহর, আমি তোমায় ভালোবাসি। আর তুমি ছাড়া কাউকে স্বামী হিসাবে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না, আর না কোনোদিন সম্ভব। এতই যখন ভালোবাসো, তাহলে সেদিন সবার সামনে বলে দিলে না কেন? সুযোগটা তুমি দিলে কই? আটকালে না কেন? তুমি দাঁড়াও নিজে, পরে আসুনি কেন আমার রাগ কমার পর? অনেক খুঁজেছি, তুমি যে এলাকা ছেড়েই চলে গেছিলে। সরি, ভুল হয়েছে আমার সেদিন তোমার মুখে কিছু না শুনেই ওইভাবে চলে আসাটা। আই এম সরি টু বাজি তোরে প্রথম প্রপোজটা করার জন্য। হয়েছে হয়েছে, এখন আর এত সরি সরি করতে হবে না, কেউ দেখে ফেলবে। এইভাবে এতক্ষণ আর জড়িয়ে ধরে থাকতে হবে না। আমার বউকে আমি ধরবো তাতে কার কি? এখনই কি আমি আপনার বউ হয়েছি? প্রহর হাসতে হাসতে ছেড়ে দেয় আমার, আর একটা ব্যাগ হাতে দিয়ে হাঁটু গেড়ে বসে বলে, আমার এত বছরের সাধনার প্রাণ পাখিটা, অনেক প্রতীক্ষার পর আপনাকে আমি আমার সন্নিকটে পেলাম, আর হারাতে চাই না। তাই আপনি কি আমাকে বিয়ে করে মিসেস প্রহর হয়ে আমার নামে এই আপনাকে সারা জীবনের জন্য লিখে দেবেন? বলুন ইয়েস অর নো। আর ইয়েস হলে আমার এই ছোট্ট উপহারটি গ্রহণ করে। আমি কান্না ভেজা চোখে প্রহরকে বলে দিলাম, ইয়েস ইয়েস ইয়েস। এবার গিফটটা নিন। কি এটা? কি আবার? ওই যে আপনার নীল শাড়ি, যার জন্য আপনি আমাকে প্রপোজ করছেন। না, আমি এই শাড়ির জন্য তো প্রপোজ করিনি। বাজি তো ধরেছিলেন, আর বাজিতে জেতার পর গিফটটা তো নীল শাড়ি ছিল। আপনি জিতে গেছেন, তাই আপনার গিফট। এটা তো ওরা দিতে চেয়েছিল, আর আমি নিইনি। তাই তো আমিই দিয়ে দিলাম। আর মনে রাখবেন, আপনার বিয়ের শাড়িটাও কিন্তু নীলই হবে। আর বিয়ের পর যতগুলো শাড়ি আমি কিনে দেব, সব শাড়ির মাঝেই নীল থাকবে। দেখব আপনি কত নীল শাড়ি পরতে পারেন। ভাবছি আমি এই খুশিতে কাঁদবো নাকি হাসবো। এত নীল শাড়ি পরলে সবাই কি বলবে? আর কি বলবে? বলবে প্রহরের বউটা নীল শাড়ি পাগলি নীলাম্বরী।
আর তখনই আমার চোখ যায় দরজার দিকে। দেখি দরজার সামনে প্রিয়া, কবির, মা, পুষ্পিতা সবাই দাঁড়ানো। প্রহরকে চোখ দিয়ে ইশারা করার সাথে সাথে প্রহর উঠে দাঁড়িয়ে যায় আর মাথা চুলকাতে চুলকাতে লজ্জা পেয়ে বেরিয়ে যায় কিচেন রুম থেকে। আমিও লজ্জায় কিচেন রুমে কাজ করার বাহানায় ব্যস্ত হয়ে পড়ি। সবাই হেসে দেয়। পরে মা এসে আমাকে সব কিছু জিজ্ঞেস করেন। আমি তাকে সব কিছু খুলে বলি। মা প্রহরকে গিয়েও জিজ্ঞেস করে, এই জন্যই বুঝি বিয়ে করতে ইচ্ছে করেনি এতদিন? এই বুঝি ছিল তার কারণ? প্রহর লজ্জা পায় আর মুচকি হাসে। কবির, আজই বাসায় গিয়ে বিয়ের আয়োজন শুরু করে দাও। আমি আমার বৌমা আর নাতনিকে অতি শীঘ্রই আনতে নিয়ে আসবো। পুষ্পিতা, তুমি তোমার বাবা আর আমাদের সাথে থাকবে না? আমার বাবা? কে আমার বাবা? এই তো আম্মু, আমিই তোমার বাবা। তুমি আমার বাবা? এখন থেকে আমি তোমায় বাবা বলে ডাকতে পারবো? আম্মু বকবে না তো? হুম, একটুও বকবে না। আম্মু, আমি বাবাকে বাবা বলে ডাকি। ডাকো। পুষ্পিতা বাবা বলে প্রহরকে জড়িয়ে ধরে। প্রহর পুষ্পিতাকে জড়িয়ে ধরে চুমু খায়। সবাই অনেক খুশি। কবির বাসায় এসে আম্মুকে সব বলে। আম্মু অনেক খুশি হয়। এরপর হয়ে যাই আমি মিসেস প্রহর। আর প্রহরের ঘরে নীল শাড়ি পরি কিন্তু আমি পা রাখি। পুষ্পিতা আমাদের বিয়ের রাতে ওর দাদুর কাছে চলে যায় দাদুর সাথে ঘুমাতে। এদিকে বাসর ঘরে বড়ামায় বড় একটা বস্তা নিয়ে হাজির। আমি আমার দু চোখ কপালে তুলে জিজ্ঞেস করলাম, কি আছে এই বস্তাতে? বর আমার বস্তার ফ্লোরে রেখে হাঁপাতে হাঁপাতে উত্তর দেয়, এটা তোমার বাসর রাতের গিফট, এক বস্তার নীল শাড়ি। আমি ওর উত্তর শুনে অজ্ঞান হয়ে যাব প্রায়। আর তখনই প্রহর আমাকে জড়িয়ে ধরে বলে, এই এখনই অজ্ঞান হয়ে না কিন্তু, মাত্র তো শুরু। নীল শাড়ি দিয়ে আলমারি না ভরা পর্যন্ত আমি কিন্তু থামছি না। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।